গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। তো আমরা তো অলরেডি ব্রিটিশদের 190 বছর ঔপনিবেশিক শাসনে গোলাম ছিলামই। গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে 2 নম্বরই মিথ্যা ধোঁকা এগুলো মিশে গেছে। আমরা আর ওই গোলামির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না। কেন? পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের হয়নি। 47 থেকে নিয়ে আজ পর্যন্ত 70-80 বছরে আমরা ব্রিটিশ কাঠামোর মধ্যেই আছি। বাংলাদেশ আর্মি ইজ এ লিগ্যাসি অফ ব্রিটিশ আর্মি। এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ। পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মি। ফলত ব্রিটিশ আর্মিতে যা রুলস এন্ড রেগুলেশন এন্ড ল ছিল তাই বাংলাদেশ আর্মিতে ফলো হয়, কোনো 19-20 নাই। তারপর আমাদের যে কোর্ট, এটা ব্রিটিশ কোর্ট, সেটাই হুবহু ফলো হয়। আমাদের সংবিধান, পুলিশ আইন সব ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ। তাহলে পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি, ওই ফরম্যাটের মধ্যেই আছে। তো গণতন্ত্র চাপিয়ে দেওয়া আছে আমাদের উপরে, যেন এখানে নেতা বের না হতে পারে। নেতা মানেই হচ্ছে সে 2 নম্বরে বেরোবে না। নেতা মানেই হচ্ছে সে মিথ্যার আশ্রয় নেবে না। নেতা মানেই হচ্ছে সে ধোকা দিবে না। নেতা মানেই হচ্ছে সে মাথা উঁচু থাকবে, মাথা বিক্রি করবে না। নেতা মানে সে টাকার কাছে মাথা নত হবে না। মানে সে কোনো প্রকার লিয়াজু, লবিং, 2 নম্বরই রাস্তার সাথে যার সম্পর্ক নাই, ও হচ্ছে রিয়াল হিরো, রিয়াল নেতা, প্রকৃত নেতা। নবীরা এরকম নেতা ছিল। তাহলে এইরকম নেতা তৈরির রাস্তা বন্ধ করতে হলে যেই রাস্তাতে লিয়াজু, লবিং, দুর্নীতি এগুলো শিখা যাবে সেটা ধরে রাখতে হবে, নাহলে তো সবাই নেতা হয়ে যাবে, সবাই উসমান হাদি হয়ে বসে থাকবে। তাহলে উসমান হাদি যেন না হতে পারে, তার জন্য গণতন্ত্র, ডেমোক্রেসি। তাহলে কি হবে? এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী 6 জন, 7 জন, 10 জন, একজন আর একজনের চেয়ে মনোনয়নটা কে নিয়ে আসতে পারবে তার জন্য লিয়াজু, লবিং, টাকা পয়সার লেনদেন, মিথ্যা, ধোকা, দুর্নীতি, দুর্নাম সব অবলম্বন করে তারপরে মনোনয়ন পেয়েছে। এগুলো অবলম্বন না করলে মনোনয়ন পাবে না, ঘরে বসে থেকে মনোনয়ন পাবে না। ওকে 2 নম্বর রাস্তার মধ্যে যেই মনোনয়ন নিতে হয়েছে। তাহলে এই 2 নম্বর রাস্তা দিয়ে যে মনোনয়ন নিয়ে আসলো, তো আগেই গোলাম হয়ে বসে আছে। কালচার, গণতন্ত্র ওকে কি বানিয়ে দিল? গোলাম বানিয়ে দিল। তাহলে এখন এই পদ্ধতির মধ্যে মনোনীত 300 এমপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, যদি মিনিস্টারও হয়, প্রাইম মিনিস্টারও হয়, এরা স্বাধীন না এরা গোলাম? এত আসতে বললেন যে, এরা স্বাধীন না গোলাম? গোলাম এমপি, গোলাম মন্ত্রী, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম কান্ট্রি। কেননা ও স্বাধীনতার মূল বেসিক ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। তো বানু ইসরাইল 2 নম্বর রাস্তা অবলম্বন করে এসেছে। তাহলে যে 2 নম্বর রাস্তা অবলম্বন করে বড় হয়েছে, ওকে আমি আমেরিকা, আমি ভারত বলবো, বাবা তুই যা দুর্নীতি, চুরি চামারি কর, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ যেদিন 36শে জুলাইয়ের মতো পিটুনি দিবে, পালিয়ে ভারতের আমেরিকা চলে আসবি, সব টাকা পয়সা আমাদের এখানে পাঠাবি, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশ এমন একটা গাভী, যে গাভীর অসংখ্য দুধ, কিন্তু এই দুধ এই দেশে থাকে না, সব পাচার হয়ে বিভিন্ন দেশে চলে যায়। তাহলে এই দুধ যেন পাচার হয়, এর জন্য তো ওইরকম নেতাই তৈরি করা লাগবে, দুর্নীতিবাজ নেতাই তো তৈরি করা লাগবে। দুর্নীতিবাজ নেতা কি থেকে তৈরি হবে? গণতন্ত্র যদি না থাকে। গণতন্ত্র যদি না থাকে তাহলে তো দুর্নীতিবাজ নেতা তৈরি হবে না। আর ওসমান হাদিদের মতো নেতা, যারা মেরুদণ্ড বিক্রি করে না, যারা লবিং লিয়াজু করে না, যারা সত্য এবং ন্যায়ের উপর অটল থাকে, এরা তো হুমকি। এরা আধিপত্যবাদীদের জন্য হুমকি, সাম্রাজ্যবাদীদের জন্য হুমকি। এরা তো বাংলাদেশের পক্ষের, এটা তো বিক্রি হয় না, এটাই তো নেতা, এরা তো বানু ইসরায়েল নয়। ওই রকম নেতা যদি বের হয়ে আসেও এই গণতন্ত্রের বেড়াজাল দিয়ে, তাহলে এই যে ওসমান হাদির মতো হত্যা করে উড়িয়ে দিবে। বাংলাদেশের মানুষ কত অসহায়, যে বাংলাদেশের 90% মানুষ একটা রাজনৈতিক দল খুঁজে পায় না যে তার কথা তার মতো করে বলতে পারবে। এই ওসমান হাদি একজন ছিল যে বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের মানুষের মতো করে বলতে পারত। এই ছেলেটা চলে যাওয়ার পর আর কেউই নাই, এত অসহায় বাংলাদেশের মানুষ। কেন কেউ নাই? ওই যে সবাইকে যে সেটিং করতে হচ্ছে, সবাইকে যে লিয়াজু লবিং করে আসতে হচ্ছে, তাহলে সে কেমনে আপনার কথা বলতে পারবে যদি বিক্রি হয়ে আসতেছে? লিয়াজু লবিং করে সেটা আপনার কথা বলতে পারবে না, গোলাম হয়ে আসতেছে। তাহলে কি অসহায়ত্ব আমাদের দেখি। তো এই গোলামির কালচার কন্টিনিউ করার জন্য একটা ওয়ে হচ্ছে গণতন্ত্র, আর একটা ওয়ে হচ্ছে সুদ। কেন সুদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। বহু দোয়া আছে, গালাবাতিদ দাইনি, যালি'দ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, ঋণের বোঝা থেকে এবং মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই। তো কেন আল্লাহর নবী এত ঋণের বোঝা এবং লোনের বোঝা থেকে বাঁচতে চাইতেন?
সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে উনি উত্তরে বললেন যে যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে ওই দিন থেকে মানুষ মিথ্যা বলা শুরু করে। মা এবং বোনেরা যদি আজকে যারা উপস্থিত আছে তারা যদি কিস্তির সাথে জড়িত হয়ে থেকে থাকে তাহলে তারা খুব ভালোভাবে জানে যে এই কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করার জন্য কি পরিমাণ মিথ্যার আশ্রয় তাদের নিতে হয়, কি পরিমাণ মিথ্যা এবং ধোঁকা এবং বাহানার আশ্রয় তাদের নিতে হয়। তাহলে ওই যখনই ওই মিথ্যার মধ্যে চলে গেলেন, ধোঁকার মধ্যে চলে গেলেন, তখন আপনি আপনার আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করে দিলেন। আপনি আর আপনার পেটে আর কখনো স্বাধীন সন্তান ওই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, খালিদ ইবনুল ওয়ালিদ, তারিক বিন জিয়াদ আর এই যুগের উসমান হাদি এরা জন্ম নেবে না। বিক্রি হওয়া মস্তিষ্ক জন্ম নেবে টাকার কাছে। তাহলে ওটাও গোলাম তৈরির কারখানা। সুদ এমন ভয়ঙ্কর নিজাম যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র পারমাণবিক শক্তির মালিক। কিসের পারমাণবিক শক্তির মালিক? পাকিস্তানের বাপেরও ক্ষমতা নেই নিজের ইচ্ছায় ওই পারমাণবিক বমের সুইচের বাটন দাবাবে। কেননা ও তো নিজেই কোটি কোটি টাকা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কর্জ করে রেখেছে। তা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আমেরিকা আর মানে পাকিস্তানের আব্বা, আমেরিকা যতক্ষণ অর্ডার পারমিশন না দিবে ততক্ষণ ওই দাবাতেই পারবে না ওই পারমাণবিক বমের সুইচ। তাহলে এই বড় বড় রাষ্ট্রগুলো গোলাম হয়ে আছে কিসের কাছে? সুদী অর্থনীতির কাছে, সুদী লোনের কাছে।